প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনার বিশেষ পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব ভারতের যে বিধানসভা নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করব একদিকে, একই সাথে ভূ রাজনীতি কী দাঁড়াচ্ছে, বিশেষ করে বাংলাদেশের সাথে কী সম্পর্ক দাঁড়াচ্ছে সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের যে অতিথি তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। আলতাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনার বিশেষ পর্বে। ভারতের পশ্চিমবঙ্গে তো নির্বাচন হয়ে গেল। আমরা জানি যে ভারতের যে রাজ্য আমাদের বাংলাদেশের পাশে আসাম আছে, ত্রিপুরা আছে, সেখানে তো বিজেপি আগেই সেখানে দখল করে নিয়েছে, ক্ষমতায় আছে। অনেক দিন ধরে চেষ্টা করছিল যে পশ্চিমবঙ্গ কীভাবে তারা ক্ষমতায় আসবে। এবার বিধানসভা নির্বাচনে তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসছে। এখন আমি যেটা জানতে চাই, বাংলাদেশের এটা নিয়ে আসলে উদ্বেগের কোনো কারণ আছে কিনা? দেখুন, বিজেপি তো একটা বড় দলের অঙ্গ সংগঠন। ওদের মূল দল হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস। তো আরএসএসের অঙ্গ সংগঠন হিসেবে বিজেপি রাজনীতিতে সক্রিয়। আরএসএস পশ্চিমবঙ্গে 200 বেশি আসন পেল, আমি বলবো। আসামে অনেক দিন ধরে তারা ক্ষমতায় আছে, এবার তাদের আসন সেখানেও অনেক বেড়ে গেছে। ত্রিপুরায় আছে এবং মেঘালয়েও কিন্তু জোট সরকারে বিজেপি আছে। তার মানে বাংলাদেশের চারদিকেই আরএসএস ক্ষমতায় আছে বলা যায়। এখন আরএসএসের মূল রাজনীতি হলো, ঘোষিত রাজনীতি হলো মুসলিম বিরোধী সাম্প্রদায়িকতা। ফলে এই চার রাজ্যেই সাম্প্রদায়িকতার একটা প্রভাব বাড়লো, জনগণ সেটা স্বীকৃতিও দিল, পছন্দও করলো। এখন বাংলাদেশেও কিন্তু এক ধরনের সাম্প্রদায়িকতার বিকাশ ঘটছে। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ এই সাম্প্রদায়িকতা এবং সীমান্তের বাইরের এই সাম্প্রদায়িক শক্তিগুলো কিন্তু পরস্পরকে আবার সহযোগিতা করে এইভাবে যে বাংলাদেশে যখন কোনো একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা আরএসএসের জন্য টনিকের মতো কাজ করে। আবার পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, আসামে যখন একটা মুসলিম বিরোধী সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেখানে আমাদের এখানেও টনিকের মতো কাজ করে। ফলে পশ্চিমবঙ্গে বিজেপির এই বিজয় আমাদের এখানে একটা পার্শ্বফল হিসাবে সাম্প্রদায়িকতার প্রবণতা বাড়বে, এটা হলো একটা দিক। আরেকটা হলো, আসামে এনআরসিতে প্রায় 19 লাখ লোককে কিন্তু ভোটাধিকার থেকে বাদ দিয়ে রাখা হয়েছে। এদের বড় অংশই কিন্তু মুসলিম। পশ্চিমবঙ্গে প্রায় 30-40 লাখ মানুষ এবার ভোটাধিকার হারালো, এদেরও বড় অংশ মুসলিম। তো এই যে মানুষগুলো যাদের ভোটাধিকার না থাকা মানে কিন্তু নাগরিক অধিকারহীন হয়ে যাওয়া। এখন উভয় জায়গায় বিজেপির প্রাদেশিক সরকার কখনো না কখনো বলতে পারে যে এরা অবৈধ বাংলাদেশি, এদের বাংলাদেশে ফেরত পাঠানো, পুশিং করতে পারে। আসামের সীমান্তে কিন্তু পুশিং চলছে, এটা পশ্চিমবঙ্গের সীমান্তেও কিন্তু বাড়তে পারে। ফলে এই দিক থেকেও বাংলাদেশের জন্য এটার একটা উদ্বেগ, শঙ্কার ব্যাপার আছে। সেক্ষেত্রে এই যে মুসলমান আসামে যেটা বললেন, ত্রিপুরা এই যে ভোটার তালিকা হালনাগাদ করার নামে যেটা করা হলো, এটা তো একটা বিজেপির নিঃসন্দেহে একটা কৌশল। এখন এই যে মুসলমান বিরোধী অবস্থান, তার মানে তাদের যে হিন্দুত্ববাদ, এটা তো চাগা দিয়ে উঠবে আপনি বলছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের কি সতর্ক থাকতে হবে? এখন বাংলাদেশের উচিত আসলে প্রথমত বাংলাদেশের সাথে তো ঢাকার সরকার, ভারত মানে নয়াদিল্লি সরকার, দুটো কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লি সরকার আর প্রদেশের পশ্চিমবঙ্গ, আসাম সব জায়গার সরকার এখন একই দলের। ফলে বাংলাদেশকে কিন্তু নয়াদিল্লি সরকারের সাথে একটা সুসম্পর্ক রাখতেই হবে। না হলে তারা এই আসামের 19 লাখ মানুষ, পশ্চিমবঙ্গের প্রায় 30-40 লাখ যাদের ভোটাধিকার নাই, এদেরকে কিন্তু বাংলাদেশে পুশিং করার চেষ্টা করতে পারে। ফলে বাংলাদেশের উচিত নয়াদিল্লির সরকারের সাথে বা ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সুসম্পর্ক রাখাকে গুরুত্বের সঙ্গে দেখা। মানে উভয় দেশের ভালো সম্পর্ক থাকলে কেবল এই সংকট থেকে বাংলাদেশ মানে রেহাই পেতে পারে। এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাহলে তার মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশের নতুন সরকার আর ওখান থেকে বিজেপি সরকার আগের থেকে আছে, পশ্চিমবঙ্গে বিজেপি আসলো, এই যে পুশিনের যে প্রসঙ্গটা, তার মানে কূটনীতি মানে এখানে বড় ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, উভয় দেশের মানে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তত বাংলাদেশের দিক থেকে না দেখে উপায় নেই আর কি। কারণ পশ্চিমবঙ্গে এসআইআরের মাধ্যমে যে নতুন করে যে 30-40 লাখ মানুষ ভোটাধিকার হারালো, এটা কিন্তু ভারতের হাতে বাংলাদেশ বিরোধী একটা নতুন কার্ড গেল, নতুন কার্ড তৈরি হলো। মানে ভারত যে কোনো সময় এটা ব্যবহার করতে পারে। ফলে এটা বাংলাদেশের জন্য একটা উদ্বেগের ব্যাপার এবং ফলে বাংলাদেশের বাড়তি সতর্কতা দরকার এখন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে।
আলতাফ পারভেজ, বাংলাদেশের সাথে ভারতের তো বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, বিশেষ করে তিস্তা যে নদীর পানির যে বন্টন, এটা এর আগে কেন্দ্রীয় সরকার কিন্তু উদ্যোগ নিয়েও হয়ে ওঠে না, তিস্তা চুক্তি যেটা। তো মমতা ব্যানার্জির বেশ আপত্তি ছিল, এবার তো মমতা ব্যানার্জি নাই, তো বিজেপি যে আসলো, এক্ষেত্রে কি আমরা মানে আশা করতে পারি যে অমীমাংসিত বিষয় মীমাংসার ক্ষেত্রে কিছু অগ্রগতি হতে পারে? হ্যাঁ, পানির ক্ষেত্রে বাংলাদেশ অন্তত একটা শক্তি পেল, যে আগে যে ভারতের কেন্দ্রীয় সরকার যে অজুহাত দেখাতো যে প্রাদেশিক সরকারে তো আমরা নেই, প্রাদেশিক সরকার আমাদের কথা শুনছে না, এই এখন তো ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ নয়াদিল্লিতে যেই দল, পশ্চিমবঙ্গেও সেই দল, আসামেও সেই দল। ফলে এখন আন্তঃনদীর ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রে দাবি করতে পারে যে বিজেপির কাছে, যে তোমরা আগে তো দিতে চেয়েছিলে, এখন পশ্চিমবঙ্গেও তোমরা ক্ষমতায় আছো, ফলে এখন আমার হিস্সা দাও। মানে এখন তো আর কোনো বাধা নেই, প্রাদেশিক সরকার এবং নয়াদিল্লি সরকার একই দলের। ফলে বাংলাদেশের জন্য কিন্তু এখন আন্তঃনদীর হিস্সা পাওয়ার যুক্তি তুলে ধরার ক্ষেত্রে একটা সুবিধাজনক অবস্থা তৈরি হয়েছে। তবে যেটা আশঙ্কা করা যায় আর কি, অনুমান করা যায়, এরকম ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটা বিরোধিতা আগের মতোই থাকবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছে প্রাদেশিক সরকার হিসাবে, এখন উনি বিরোধী দলে গেলেও বিরোধিতা করতে পারেন। আবার শুভেন্দু অধিকারীদের সরকার তাদের বিরোধিতার জন্য বিরোধিতা বা বাংলাদেশ বিরোধিতার জায়গা থেকেও বিরোধিতা করতে পারে। কিন্তু আন্তঃনদীর পানি পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে তিস্তা চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিন্তু কিছুটা সুবিধাজনক অবস্থায় এসেছে বাংলাদেশ। অন্তত বলতে পারে যে দু জায়গাতেই একই সরকার আছে, একই দলের সরকার, এবং ওই দলের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ আলাপ করলেই ব্যাপারটার সমাধান হওয়ার সুযোগ আছে এখন। মানে একটা সুযোগ তৈরি হলো। মানে তাদের রাজি করাতে পারলেই এখন প্রাদেশিক সরকারের আপত্তি করার আর জায়গা থাকে না। কিন্তু যে ঝুঁকির কথাটা বারবার মাথার মধ্যে আসছে, সেটা হলো যে এই যে মুসলমান মানে হিন্দুত্ববাদের যে উত্থান, এবং তার মানে এর অন্যতম কার্ড তো হলো মুসলমান বিরোধী। তো এখন তারা তো এই যে শুভেন্দু যে কথাটা বলছে, সে তো এই মুসলমান বিরোধী, তার স্ট্যান্ড অনেক বড় শক্ত। তো এরা তো একদিক থেকে বাংলাদেশের স্বার্থ দেখার ক্ষেত্রে এদের ভূমিকা কী হবে? মানে এরা এখানে আসামে যিনি হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হবেন বলে আমরা ধারণা করছি, উভয়ই কিন্তু উগ্র বাংলাদেশ বিরোধী রাজনীতি করেছেন। এখন সেটা করেছেন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য, নির্বাচনে তারা বিজয়ী হয়েছেন। এখনও তারা একই ধরনের রাজনীতি করবেন কিনা সেটা একটা দেখার ব্যাপার আছে। অনুমান করা যায় সেটা তারা করবেন, কারণ এই ধরনের এটা একটা বড় রাজনৈতিক পণ্য পশ্চিমবঙ্গে এবং আসামে, এবং এইটা করে তারা আরএসএস পরিবারে জনপ্রিয় হতেও চান। আরএসএসের তো একটা নেতৃত্ব পর্যায়ে যাওয়ার বাসনাও আছে তাদের, ফলে বাংলাদেশ বিরোধিতা থাকবেই এখানে। এখন আশার দিক হলো বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের একটা সুসম্পর্ক যাচ্ছে এখন, ফলে এখন তারা বাংলাদেশ বিরোধিতার ক্ষেত্রে হয়তো আগের মতো আর সীমা লঙ্ঘন নাও করতে পারে, এবং বাংলাদেশ সরকার যদি ভারতের কেন্দ্রীয় সরকারকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনায় টেবিলে আনতে পারে, বসাতে পারে, এবং সেগুলায় বাংলাদেশের ন্যায্য পাওনা আদায় করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে হয়তো বাংলাদেশ বিরোধিতা একটু কমে আসতে পারে বলে অনুমান করা যায়। প্রিয় দর্শক, দেখছেন দেশ ভাবনার বিশেষ পর্ব। আমরা ভারতের যে বিধানসভা নির্বাচন হয়ে গেল তার ফলাফল বিশ্লেষণ করছি। এখন একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দেশ ভাবনার বিশেষ পর্বে। আলতাফ পারভেজ, আপনি যেটা বলছিলেন, আসলে পশ্চিমবঙ্গে বিশেষ করে এখানে তো বাংলা ভাষাভাষী, মানে বাংলা তো তারা বলছে, এখন মমতার এই বাংলায় যে পদ্মফুল ফুটলো, এর প্রভাব আসলে কি কি হতে পারে? এর প্রভাব আসলে বহুমাত্রিক হবে এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে। দেখুন, পুরো ভারতবর্ষে বাংলাভাষীদের রাজ্য হলো পশ্চিমবঙ্গ, যদিও ত্রিপুরা, আসামেও বাংলাভাষীরা আছে, কিন্তু মূলত তো বাংলাভাষীরা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। এখানে এই নির্বাচনের ফলে পশ্চিমবঙ্গ কিন্তু বিভক্ত হয়ে যেতে পারে, কারণ পশ্চিমবঙ্গের কয়েকটা জেলায়, বিশেষ করে যেগুলো উত্তরে, দার্জিলিং, কোচবিহারকে ঘিরে কিন্তু একটা আলাদা রাজ্যের দাবি রয়েছে, এবং এই দাবির প্রতি কিন্তু বিজেপি আগেই সমর্থন জানিয়েছে, এবং সেই সমর্থনের কারণেই এই চারটা জেলায়, ওই অঞ্চলে বিজেপি একচেটিয়া ভোটও পেয়েছে। এখন বিজেপি ক্ষমতায় গেলে ওই জেলার মানুষরা, কোচবিহার, দার্জিলিংয়ের মানুষরা বলবে
তাহলে আমাদের রাজ্যটা এবার দাও। সেটা হলে পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ একটা ছোট রাজ্যে পরিণত হবে এবং এর ফলে ভারতের কেন্দ্রে পশ্চিমবঙ্গের প্রভাব কিন্তু অনেক কমে যাবে। এর মানে হলো ভারতের রাজনীতিতে বাঙালিদের প্রভাবই অনেক কমে যাবে। আবার অর্থনৈতিক একটা তাৎপর্যও আছে, সেটা হলো পশ্চিমবঙ্গের অর্থনীতির বড় দুটো খাত হলো চা এবং পর্যটন। পর্যটন হলো দার্জিলিংয়ে, চাও উত্তরাঞ্চলে, ফলে আলাদা হওয়া মানে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবেও খুব দুর্বল হয়ে যাবে। ফলে এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের অখণ্ডতার জন্য একটা, আমি বলবো, বড় অশনির সংকেত এটা। আচ্ছা, তাহলে এই যে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণটা কি দাঁড়াচ্ছে? বিশেষ করে এখানে তো তৃণমূল তো এতদিন ধরে তৃণমূল বা মমতা ক্ষমতায় থাকলো, কংগ্রেস বা এখন তো বিজেপি আসলো বা অন্যান্য ছোট যে দলগুলো, তাদের সামগ্রিক সমীকরণ আসলে কি দাঁড়াচ্ছে? দু ধরনের পরিবর্তন ঘটবে। একটা হলো পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান মানেই, এবং সেই বিজেপিকে কিন্তু কলকাতার মানুষও বিপুলভাবে ভোট দিয়েছে। ফলে আমি বলবো এই যে পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িকতার উত্থান ঘটলো, এইটা কিন্তু এক ধরনের সহিংস পরিস্থিতি তৈরি করবে সংখ্যালঘুদের জীবনে। ফলে এক ধরনের মেরুকরণ, প্রচণ্ড তীব্র গতিতে কিন্তু একটা মেরুকরণ ঘটবে। সংখ্যালঘু বলতে এর মধ্যে মুসলমান তো অন্যতম। মুসলিমরা, তারপরে আদিবাসীরা, খ্রিশ্চানরা যদি অল্প সংখ্যায় আছে, এমনকি মতুয়াদের সাথেও উচ্চবর্ণের কী সম্পর্ক দাঁড়াবে সেটা নিয়েও অনিশ্চয়তা আছে। আরেকটা হলো যে মমতার দলের উপর এখন সহিংসতা নেমে আসতে পারে, কারণ মমতা ব্যানার্জির দল তৃণমূল গত 15 বছর তারাও নানা ধরনের ভিন্ন দলের প্রতি, ভিন্ন দলের বিরুদ্ধে সহিংস আচরণ করেছে। তার প্রতিশোধের একটা ব্যাপার কিন্তু এখন দাঁড়াতে পারে। ফলে একদিকে সাম্প্রদায়িকতার বিস্তার এবং আরেকদিকে হলো সহিংস পরিস্থিতি, এই দুটো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে পারে। এবং শঙ্কার দিক হলো বাংলাদেশ থেকে এই দুটো ঘটনাই বাংলাদেশের জন্য শঙ্কাজনক, কারণ এগুলো একটা স্পিলওভার হয়ে সীমান্তের এই দিকেও ছড়িয়ে পড়তে পারে। ফলে এক সহিংসতা এবং প্রতিবেশীর বাড়িতে যদি সহিংসতা ঘটতে থাকে, প্রতিবেশীর বাড়িতে যদি সাম্প্রদায়িকতার বিস্তার ঘটে, সেটা তো নিজের বাড়িতেও, আপনার আমার বাড়িতেও তার একটা প্রভাব পড়বে, এইটা বলা যায়। আচ্ছা, এই পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে শিল্প সাহিত্যের চর্চা হয়েছে, আমরা সিনেমা, সত্যজিৎ রায়ের সিনেমা সেখানে তৈরি হয়েছে, মানে আমরা অনেক আগের থেকেই যেখানে মানে বই পুস্তক বা শিল্প সাহিত্য এর একটা উত্থান কলকাতা কেন্দ্রিক আমরা এর আগে দেখেছি। এই জায়গায় বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলের উত্থান কিভাবে হলো? বাংলাদেশের মানুষ, মানে কলকাতার মানুষ কিভাবে তাদেরকে ভোট এটা আপনি দেবে? ঠিকই বলেছেন। পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের জায়গা, নজরুলেরও তো জন্মস্থান ওই দিকেই পড়েছে। এটা অমর্ত্য সেনের জায়গা, মাদার তেরেসার জায়গা, বিদ্যাসাগরের জায়গা। সেখানে এখন শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গের নেতৃত্ব নিচ্ছে। আসলে 2011 সালেও পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির মাত্র একটা আসনও ছিল না। ওই নির্বাচনে তারা কিছু পায়নি, মাত্র 4 ভাগ ভোট পেয়েছিল। আজ 15 বছর পরে তাদের ভোট বেড়েছে 44%, অর্থাৎ 40 ভাগ ভোট বাড়িয়েছে। এই যে পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িকতার উত্থান, এটা কিন্তু একদিনে হয়নি। এটা আরএসএসের একটা স্বপ্ন ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে একদিন আমরা রাজনীতিতে বিজয়ের পতাকা ওড়াবো। গত বছরই আরএসএসের 100 বছর পূর্তি হলো এবং তারা বলেছে যে পশ্চিমবঙ্গ বিজয়ের মধ্য দিয়ে আমরা 100 বছর পূর্তি করব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আরএসএস দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে পশ্চিমবঙ্গকে তাদের ঘাঁটি বানাতে, তাদের প্রভাব বাড়াতে, এবং শেষ পর্যন্ত তারা সেটা সফল হয়েছে। আপনি খেয়াল করুন, আসামে তারা পেরেছে, বিহারে পেরেছে, ত্রিপুরায় পেরেছে, পশ্চিমবঙ্গে দেরি হয়েছে কারণ ওই পশ্চিমবঙ্গের একটা অসাম্প্রদায়িক বাঙালি চৈতন্যের যে প্রভাব ছিল সেটার জন্যই তারা বাধা পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু বিজয়ী হলো শেষ পর্যন্ত। তো এই যে বিজয় হলো, তার মানে এক এক করে তারা যে দীর্ঘদিনের যে তাদের যে পরিকল্পনা আরএসএস, এবং সেটাই তো আসলে বাস্তবায়ন হতে যাচ্ছে আমরা দেখলাম। তো এটা তো পশ্চিমবঙ্গে আপনি প্রভাবের কথা বললেন, সারা ভারতে এর কি প্রভাব পড়বে? ভারতেও এটার একটা প্রভাব পড়বে। এটা যে ভারতের বিভিন্ন রাজ্যে যে আঞ্চলিক দলগুলো আছে, যারা একসময় খুব প্রভাব বিস্তার করেছিল, তারা কিন্তু মমতা কিন্তু একজন লড়াকু নেত্রী ছিলেন তৃণমূলের, কিন্তু তারপরেও তিনি কিন্তু বিজেপিকে থামাতে পারলেন না। ফলে এটা অন্যান্য আঞ্চলিক দলের জন্য একটা, আমি বলবো, রেড সিগন্যাল। তারা টিকে থাকার জন্য তারা তাদের নিজ নিজ রাজ্যে বিজেপির সাথে জোট করতে বাধ্য হবে, অথবা তারা হারিয়ে যাবে অনেকে। বিশেষ করে
উত্তরপ্রদেশে মায়াবতী, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু, বা উড়িষ্যায় বিজু পট্টনায়কের বিজু জনতা দল, এই ধরনের দলগুলোর জন্য একটা অস্তিত্বের সংকট তৈরি করেছে এই নির্বাচন আমি বলব। ফলে ভারতে এই আঞ্চলিক দলগুলোর যে বিকাশের সম্ভাবনা দেখা গিয়েছিল বিগত দশকগুলোতে, মমতার পরাজয় বা আসামে আঞ্চলিক দলগুলোর পরাজয় বা কোণঠাসা অবস্থা, কিন্তু আরএসএসের যে একচেটিয়া সাম্রাজ্য তৈরি করছে, এইটা কিন্তু ভারতের ফেডারেল চরিত্রের জন্য একটা বিপদের ব্যাপার। এখন ভারতে শুধু কংগ্রেস আর বিজেপি তাদেরই রাজত্ব থাকবে, আঞ্চলিক দলগুলো কোণঠাসা হয়ে পড়বে। কংগ্রেসের কথা যখন বললেন, কংগ্রেস তো ধরেন দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু খুব বেশি তো উত্থান দেখা যাচ্ছে না। কংগ্রেসের কি কোনো ভবিষ্যৎ আছে বলে মনে করেন? না, এইটা কংগ্রেস পশ্চিমবঙ্গের নির্বাচন থেকে কিন্তু এক অর্থে আবার একটু লাভবান হয়েছে, কারণ মমতা দীর্ঘদিন কংগ্রেসের নেতৃত্ব মেনে নিচ্ছিলেন না জাতীয় রাজনীতিতে। মমতা মানে রাজীব গান্ধীকে নেতা মেনে জাতীয় রাজনীতি সাজাতে প্রস্তুত ছিলেন না। এখন পশ্চিমবঙ্গে কোণঠাসা হয়ে যাওয়ায় ওনার পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জাতীয় পর্যায়ে রাজীব গান্ধীর নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে যে জোট আছে, সেই জোটে সামিল হওয়া ছাড়া তার উপায় থাকবে না। ফলে আমি বলবো রাজীব গান্ধীর দিক থেকে এইটা লাভের দিক হয়েছে। আরেকটা হলো 2029-এ যে লোকসভা, পরের লোকসভা নির্বাচন হবে, বিজেপি যেভাবে পুরো ভারতের প্রায় সব রাজ্যে বিজয়ী হয়ে যাচ্ছে বিধানসভার ক্ষেত্রে, ফলে লোকসভা নির্বাচনে এই বিজেপিকে প্রতিরোধ করা, এই বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসা কংগ্রেসের জন্য আরও অনেক কঠিন হয়ে গেল বলা যায়। বামপন্থীদের কোনো, যেটা একসময় তো পশ্চিমবঙ্গে বামপন্থী অনেকদিন ক্ষমতায় ছিল, তাদের কি ফিরে আসা বা এই যে জোট করে বা ভারতে যে বিজেপি বিরোধী জোট, মানে মোদী বিরোধী যে জোট হবে, তারা এখন কি করতে পারে বিরোধী দল হিসেবে? এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে কিন্তু একটা ছোট ইতিবাচক ঘটনা অন্তত ঘটেছে, সেটা হলো কংগ্রেস এবং বামপন্থীরা আসন পেয়েছে, একটা কি সব মিলে 2-3টে আসন পেয়েছে। এটা কিন্তু গত নির্বাচনে তারা পায়নি। এতে কিন্তু একটা লক্ষণ আছে যে পশ্চিমবঙ্গে কিন্তু একটা তৃতীয় শক্তির উত্থান ঘটছে বা ঘটতে পারে। এটা আবার জরুরি, না হলে আরএসএস যদি একচেটিয়া থাকে এবং মমতার দল যদি ভেঙে চুরে যায়, তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সহ অন্য সম্প্রদায়ের জীবনে যে সংকট তৈরি হবে, সেটার জন্য এখানে একটা তৃতীয় শক্তির উত্থান প্রয়োজন, যারা রাজনৈতিক চরিত্রের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ হবে। তো এরকম একটা শক্তির কিন্তু পশ্চিমবঙ্গে উত্থান ঘটছে। ফলে এখন সারা ভারতে কিন্তু কংগ্রেস এবং বামপন্থীদের এই কোণঠাসা দশা আছে কম বেশি, কিন্তু আরএসএসের উত্থান যেভাবে ঘটছে, তাতে তাদের আরও সংঘবদ্ধ হয়ে মানে সমস্ত ভেদাভেদ ভুলে লোকসভা নির্বাচনে 2029-এ বিজেপির বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। এবং যদি আবারও আরএসএস বা বিজেপি কেন্দ্রে জিতে এবং এই যে প্রদেশগুলোতেও তারা এইভাবে ক্ষমতায় থাকে, ভারতের চারপাশের যে ছোট ছোট দেশগুলো রয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাদের জন্য কিন্তু সেটা একটা উদ্বেগের ব্যাপার। আচ্ছা, একটি প্রেডিকশন আপনার কাছে জানতে চাই। আমরা যদি এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস যদি দেখি, যারা একবার ক্ষমতায় আসে তারা তো মানে অনেক দিন ক্ষমতায় থাকে। এখন বিজেপির ক্ষেত্রে কি হতে পারে? বিজেপির ক্ষেত্রে এটা আরও বেশি হতে পারে, কারণ বিজেপি, আমি যেটা আগেই বলেছি, একটা আইডিওলজিক্যাল দল। এর মাদার সংগঠন হলো আরএসএস, এবং আরএসএসের সাংগঠনিক ভিত্তি, প্রভাব, ধর্মীয় প্রভাব, সাম্প্রদায়িকতার চর্চার যে ব্যাপকতা, তার উপর দাঁড়িয়ে কিন্তু বিজেপি বিজয়ী হয়েছে। ফলে বিজেপির জন্য ক্ষমতায় থাকা আমি বলবো যে আরও সহজ, এটা দীর্ঘমেয়াদী হবে। তবে বিজেপির যে মূল প্রোডাক্ট, রাজনৈতিক পণ্য, যে বাংলাদেশ বিরোধিতা, মুসলিম বিরোধিতা, সেগুলোর কার্যকারিতা থাকে পশ্চিমবঙ্গে, সেটার উপর নির্ভর করবে। আরেকটা ব্যাপার হলো মমতার দল কতটা নিজেদের সংহত রাখতে পারে এবং বামপন্থী এবং কংগ্রেস কিভাবে আবার পুনর্গঠিত হতে পারে, তার উপরেও সেটা নির্ভর করবে। তারা যদি, তৃণমূল যদি নিজের ঐক্য ধরে রাখতে পারে, সংগঠন ধরে রাখতে পারে, তাহলে 2029-এর লোকসভা নির্বাচনেও তারা একটা বড় ফাইট দিতে পারবে। তাদের সেই শক্তি এখনও আছে। কিন্তু সবাই আশঙ্কা করছে যে তৃণমূল হয়তো ভেঙে যেতে পারে। মমতার বয়স হয়েছে, বা ওনার দলের যে সাধারণ সম্পাদক, ওনার ভাইপো, তার প্রতি যে ক্ষোভ আছে দলের বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলে বা জনসমাজে, তার কারণে এই দল হয়তো আগের মতো আর সংঘবদ্ধ নাও থাকতে পারে, এরকম একটা শঙ্কা আছে। এবং বিজেপি সাধারণত যা করে, বিরোধী দল থেকে সাংসদদের ছুটিয়ে নিয়ে চলে আসে, কেনাবেচা হয়। ফলে তারা চেষ্টা করবে তৃণমূলকে আরও
ছোট করে দিতে। মানে ওদের তো ওই কৌশল আছে। আচ্ছা, আর তৃণমূলেরও একটা সেটব্যাক হলো, তারা কিন্তু আঞ্চলিক দল, জাতীয় দল হতে চেয়েছিল, এবারে নির্বাচনে পরাজিত হয়ে জাতীয় দল হওয়ার ওই বাসনাটা তাদের আর থাকলো না। তারা জাতীয় দল আর হতে পারছে না সহসা, একটা ছোট আঞ্চলিক দল হয়ে থাকলো। আমরা আলোচনা শেষ করি আলতাফ পারভেজ, সেটা এই যে যেহেতু আমাদের বাংলাদেশের উদ্বেগের বিষয় আছে, যেহেতু সংখ্যালঘুদের উপর নির্যাতন হতে পারে, অলরেডি তারা ভোটার হালনাগাদ করার নামে এই যে মুসলমান ভোটারদেরকে বাদ দিয়ে দিয়েছে, তাদেরকে পুশ ইন করতে পারে আপনি বলছেন, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের এখন কি করণীয় হতে পারে, কি পরামর্শ দেবে? বাংলাদেশ সরকারের দু ধরনের করণীয়। এক হলো কোনোভাবেই যেন তার দেশের, বাংলাদেশের যেন সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি না ঘটে, কারণ এই ধরনের কিছু ঘটলে সেইটার সুযোগ নেবে কিন্তু পশ্চিমবঙ্গের সরকার, আসামের সরকার। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সবসময় সুসম্পর্ক রাখা, যে কোনো মূল্যে সুসম্পর্ক রাখা। মানে বাংলাদেশ সরকারের জন্য দায়িত্বটা আমি বলবো বেড়ে গেল। একটা হলো অভ্যন্তরীণ দায়িত্ব, একটা হলো প্রতিবেশীর সাথে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব। দুদিকেই অনেক সতর্কতার দরকার আছে এবং অনেক খুব সতর্ক পদক্ষেপের প্রয়োজন আছে। আলতাফ পারভেজ, সেক্ষেত্রে বাংলাদেশ তো সবসময় চেষ্টা করে যে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকবে, রাজনৈতিক সরকার, নতুন রাজনৈতিক সরকার আসছে, ভারত যেহেতু প্রতিবেশী দেশ, বড় একটি দেশ, তাদের সাথে সুসম্পর্ক তো রাখতে হবে, তবে মর্যাদার ভিত্তিতে হতে হবে, সেটা তো একটা প্রসঙ্গ আছেই। কিন্তু ভারতের দিক থেকে কতটা সদিচ্ছা আছে? বিশেষ করে আমরা শুনেছি যে একজন যে হাইকমিশনার আসবেন, এটা প্রথম প্রোটোকল ভেঙে একজন রাজনীতিবিদকে দিয়েছেন। ভারত বাংলাদেশে যিনি প্রথম রাষ্ট্রদূত ছিলেন, উনি প্রোটোকলের বাইরে এসেছিলেন, সুবিমল দত্ত। উনি একজন খুব সিনিয়র কূটনীতিবিদ ছিলেন, এখন একজন সিনিয়র রাজনীতিবিদকে দিয়েছে। আমার মনে হয় ভারত গত 2-3 মাসে, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনের পরে যেই কূটনীতিক বার্তাগুলো দিচ্ছে, সেইটা যে বাংলাদেশের সাথে তারাও একটা সুসম্পর্ক চায়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উভয় দেশের সম্পর্কে যে একটা শীতলতা ছিল, সেটা থেকে ভারতও বেরোতে চাচ্ছে এবং সেই জন্য ভিসার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন কিন্তু কমে গেছে। আবার বাংলাদেশ সরকারও চাচ্ছে ভারতের সাথে একটা সুসম্পর্ক। ফলে আমার মনে হয় আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে এখন ভয় পাওয়ার কিছু নেই বা হতাশ হওয়ার মতো কিছু নেই, বরং আশাবাদী হওয়ার মতো বিষয় আছে। তবে সেই আশাবাদের ভিতর পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল অবশ্যই একটা সতর্ক বার্তা, একটা বিপজ্জনক বার্তা, এটা বলা যায় অন্তত বাংলাদেশের জন্য আর কি। এবং বলা যায় উভয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, উভয় দেশের ধর্মনিরপেক্ষতার জন্য এটা একটা বিপজ্জনক ঘটনাই বলা যায়। তো আমরা ভালো প্রত্যাশা রাখি। আজ এই পর্যন্ত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনার বিশেষ পর্ব আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।